তুলসী ক রকমের হয় জানেন? আমার বাড়িতে 40টা তুলসীর গাছ আছে। দেখো, মুখ্যমন্ত্রীর বাড়িতে কি নেই? সব কিছুই আছে। নিম গাছ থেকে শুরু করে, বট গাছ থেকে শুরু করে, অশ্বত্থ গাছ থেকে শুরু করে, তুলসীর গাছ, সব কিছুই আছে। তো পুরো পৃথিবীতে প্রায় 60 রকম প্রজাতির তুলসী গাছ পাওয়া যায়। ওই রকম বিভিন্ন দেশে তুলসীর গাছ পাওয়া যায়। তো আমাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রত্যেকটা দেশের প্রায় তুলসী আছে। তো আমার সাদা মনে একটাই কথা বলার আছে, যে মুখ্যমন্ত্রীর বাড়িটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যেন ঘোষণা করা হয়। কারণ ওই বাড়িতে ওইটুকু জায়গার মধ্যে এত কিছু আছে যে একটা গোটা পৃথিবী ওই জায়গাটায় পুরো এসে জড়ো হয়ে যাবে। তো ওই জায়গাটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হোক, সবাই যেন গিয়ে ওখানে দর্শন করতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে ঢপবাজি, তারপর জুলুমবাজি, বিভিন্ন রকম মিথ্যে কথা বলে ভোট আদায়, মুখ্যমন্ত্রীর যে মিথ্যাচার, এগুলো নিয়ে আজকের আলোচনা। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কি আছে, নারায়ণও আছে। আর সব জায়গায় তুলসী গাছ হয় না, সম্মানের সাথে করতে হয়। একদম একদম আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে একদম মনের দিক থেকেও পবিত্র এবং শারীরিক দিক থেকেও পুরো পবিত্র একজন মানুষ, যার ছোঁয়ায় এই তার বাড়িতে 30-40 প্রকারের তুলসী গাছ হয়েছে। আবার তুলসীর মধ্যে নাকি লক্ষ্মী নারায়ণ আছেন। তো এগুলো শাস্ত্র মতে আমরা কখনো কোনোদিন শুনিনি, পড়িও নি। গুগলের যে এআই, সেও বলতে পারছে না যে দিদি কি বলতে চাইছে। তো এই সব নিয়ে দিদির অনেক চিন্তা ভাবনা আছে, তাই দিদির এই চিন্তা ভাবনাটাকে আমরা স্যালুট জানাই। পরে কি বলছে দিদি একটু শুনে নিই। একটা ফল বিক্রেতা তার ধর্মের অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন, আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে। মহেশতলায় তুলসী গাছ ভাঙা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো সেখানটায় আমাদের দিদির ওই ফল বিক্রেতা, যিনি ধর্মগতভাবে সংখ্যালঘু, তো তার হয়ে দিদির অনেক জীবনে দুঃখ, কষ্ট, বেদনা, বিরহ কত কি আছে দিদির মনে। তো সেই লোকটার প্রতি যে দিদির এত ভালোবাসা, সেটা দেখে মেরে কো আচ্ছা লাগা। रुको जरा सबर करो। তো যখন মালদা এবং মুর্শিদাবাদ দুটো জায়গাতে যখন দাঙ্গা হচ্ছিল, যখন হিন্দুদের বাড়িঘরগুলো দেখে দেখে টার্গেট করে করে পোড়ানো হচ্ছিল, হিন্দুদের ঘর লুট হচ্ছিল, তখন দিদির মুখে যে কী আটকানো ছিল সেটা আমরা ঠিকঠাক বলতে পারছি না আর জানিও না। যদি তোমরা জেনে থাকো একটু বলো তো। আর এরা যে মিথ্যে কথা বলতে, এরা যে সংখ্যালঘু শোষণ করতে এত ভালোবাসে, তো এদের জন্য পাকিস্তানের যে যিনি সেনাপ্রধান আছেন, তিনি কেন ট্রাম্পের নামটা দিলেন নোবেল পুরস্কারের জন্য? আমাদের দিদির নামটা দেওয়া তার উচিত ছিল। এবারে আসি তৃণমূলের দ্বিতীয় এবং বৃহত্তর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মোটামুটি ভোটটা কোনো রকমে আদায় করে নেওয়ার কথা। প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল সিঙ্গুরবাসীকে, যে প্রতিশ্রুতিতে দিদিমণি মুতে দিয়েছে। তো তাদের ঘরের মহিলাদেরকে 500 টাকা, 1000 টাকা করে দিচ্ছে, এবং তাদের জমিগুলো সব যেই রকম পতিত পড়েছিল ওই রকম পতিতই পড়ে আছে। ওখানটায় চাষের নামে প্রহসন হচ্ছে, কিছুই হচ্ছে না। সিঙ্গুরবাসী তো দিদির উপরে পুরো ক্ষোভে উগরে আছে। খালি দিদি একবার ওখানে যাক। দিদি কিন্তু সব জায়গায় যাচ্ছে, কিন্তু সিঙ্গুরে যাচ্ছে না। এইটাও সম্ভব। আর দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে, এটা হচ্ছে দেবের ঘাটাল মাস্টার প্ল্যান। যখন ভোটের সময় শুভেন্দু অধিকারী চিৎকার করতে করতে বলছিল যে এরা করবে না করবে না করবে না, রাজনৈতিকভাবে নিজেদের ফায়দা লোটার জন্য, দেব নিজে জেতার জন্য মানুষের ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছেই না। 10 বছর ধরে মানুষকে যখন বোকা বানালো, যখন তার পরের বছরে নির্বাচন এলো, তখনও পর্যন্ত মানুষরা আবার তাকেই ভোট দিল। তো ঘাটালবাসীর এটা প্রাপ্য ছিল, কারণ ওনারা নিজে যেচে পড়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা দেবের হাতেই তুলে দিয়েছেন। আর দেব তো বিন্দাস আছে তার আবাসনে, সে একদম পুরো সুইমিং পুলে এমনি তেমনি কত রকম কত পোস্ট করেই চলেছে। আর ঘাটালবাসী ভাসছে তাদের প্রাকৃতিক সুইমিং পুলে। এটা দেখতে কিন্তু দারুণ মজা লাগছে হয়তো দেবের। যখন জল কমে যাবে তখন একটু খালি পায়ে গিয়ে তাদের সাথে একটু কথা বলে মোটামুটি তাদের মনটাকে আবার ভালো করে দেবে। তারপরে চলে আসবে সে ঘাটাল মাস্টার প্ল্যান, ওখানেই তার সমাধি হয়ে যাবে। হবে না দয়াশঙ্কর, হবে না। তৃণমূলে সেনাপতি বলে নাকি একটা বলে না, যুবরাজ নাকি সব বলে একটা মানুষ আছে, যিনি হচ্ছেন সর্বজ্ঞান সম্পন্না। তিনি যেটা প্রতিশ্রুতি দেন তিনি কিন্তু রাখেন। তো একদিন রিপাবলিক বাংলার একজন সাংবাদিক সন্তু পান নামক, তিনি একবার জিজ্ঞাসা করেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা হবে, তো কোথায় চাকরি? তখন সে সন্তু পানকে বলেছিল যে তুমি তো বাংলায় চাকরি করছো, আমি যেটা প্রতিশ্রুতি দিই সব রাখি। তো তার একটা ক্লিপ আমি তোমাদেরকে শোনাবো, তোমরা এটা শোনো। যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি, তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। পুরোটাই এআই। দেখো, একটা জিনিস হচ্ছে কি, এআই দিয়ে এখন অনেক কিছু তৈরি করা যাচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু বলেনি, এটা সাধারণ মানুষেরা এআই দিয়ে বানিয়ে মোটামুটি করছে, প্রচার করছে, তার নামে খারাপ কিছু বলার চেষ্টা করছে। তো এই অভিষেক ব্যানার্জি ওই ঘাটালে দাঁড়িয়ে বলেছিল যে 31শে ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টার প্ল্যান চালু হবে। তো এই অভিষেক ব্যানার্জি মুখে ডায়লগ মেরে মোটামুটি ঢপের একটা প্রতিশ্রুতি দিয়ে মোটামুটি সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কয়লা চুরি বালি চুরি করে নিজের ঘরে এসি জ্বালিয়ে বিন্দাস ঘুমাচ্ছে। ঘাটালের মানুষ ভাসছে, ঘাটালের মানুষ ভাসারই কথা, কারণ ঘাটালের মানুষ নিজেরাই যেচে পড়ে কাঁটা যেখানে ছিল সেখানেই পা দিয়েছে। समझ रहे हो आप?
समझ रहे हो? আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? জোর গলায় দিদি। দেখো ভাই, দিদিকে তো এতদিন ধরে বিশ্বাস করলো মানুষ, প্রথমবার বিশ্বাস করলো, ঠিক আছে 5 বছর লাগলো নাকি দিদির জানতে যে সিপিএমরা কি ঘোটালা করে গেছে, কেন টাকা রাখেনি, এটা সেটা করতে 5 বছর লেগে গেল। সেকেন্ড বছর যেটা দিল সেটাই মানুষ অনেক কিছু দেখলো, সারদা দেখলো, নারদা দেখলো, তারপরে বিভিন্ন রকমের চুরি দেখলো, 100 দিনের কাজের টাকা চুরি, চাকরি চুরি, তারপরে তোমার যারা সাইন করাতে যেত পঞ্চায়েত প্রধান বা তৃণমূলের কোনো একজন সদস্যের কাছে, তো সেখানটায়ও মোটামুটি টাকা ফাঁকা নিয়ে সাইন করতো। তৃণমূলের আমলে জুলুম, জুয়ার চুরি, তারপর রাঁড়বাজি সব কিন্তু দেখে নিয়েছে পশ্চিমবাংলার মানুষ, আর কিছু দেখতে বাকি নেই। পশ্চিমবঙ্গের মানুষের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমরা দিদিকে বিশ্বাস করি। দিদি বলেছিল কন্যাশ্রী করব, পেয়েছেন। যুবশ্রী করব, পেয়েছেন। পথশ্রীর রাস্তা পেয়েছেন। জয় জোহারের ভাতা পেয়েছেন। মানবিকের ভাতা পেয়েছেন। বিনামূল্যে রেশন পেয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন। আর মানে এখানটায় বোঝা গেল যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি যে এতটাই মানবিক যে তিনি শুধু ভাতাই দিয়ে যান, পশ্চিমবঙ্গে আর বাদবাকি উন্নয়ন করার কথা মাথায়ও এনো না। কারণ দিদি তোমাদের ভাতা দেয়, সেই ভাতা দিয়ে তোমাদের মুখ চুপ করিয়ে রেখেছে। তোমরা যদি এক্সট্রা কিছু কথা বলতে চাও তাহলে তোমাদের ঠাটিয়ে মুখ ভেঙে দেবে পুরো দিদি। এত টাকা করে দিচ্ছে মাসে মাসে, তোমরা সেই টাকায় ঘাটালবাসীকে অনুরোধ করছি যে তোমরা নৌকা কিনে চালাও। দেখো তোমাদের জন্য কিন্তু দিদি অনেক করেছে, আর কিন্তু বেশি দিদি করতে পারবে না। দিদির উপরে ভরসা রাখো, এরপরে তোমাদেরকে পাতার লোকে নিয়ে যাবে পুরো। মমতা ব্যানার্জি যেসব প্রতিশ্রুতি দেয় সব কিন্তু রেখেছে, বাকি শুধু উন্নয়নগুলো হয়নি। ভাতা যত দেবে বলেছিল সব দিয়েছে, বাদবাকি যারা চুরি করে চাকরি পেয়েছিল তাদেরও ভাতা দিতে চেয়েছিল, যারা মরে যাচ্ছে দাঙ্গা করে তাদের ফ্যামিলিকেও পর্যন্ত ভাতা দিচ্ছে। মানে এত পরিমাণে ভাতার রাজনীতি চলছে, নিজের ভাতারের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু ভাতা দেওয়া হচ্ছে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। আর একটা জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিলেও আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। করেন। ওই চিটিংবাজি করে করেই তো মোটামুটি তোমাকে বাঁচিয়ে রেখেছে। তোমার না হলে কোন জেলে স্থান হতো সেটা আমরা জানি না। ওই যে মাথা নত করবো না বলে বলে ওই যে কত মাথা নত করেছে, ওখানে পা ধরেছে মোটামুটি যে আমার যে হোক একটা সম্পর্কে হয় ওকে ছেড়ে দে, ভাইপো হোক কি যেই হোক আমাকে ছেড়ে দে, দেখ ওকে মারিস না, ও আমার খুব প্রিয় মানুষ, ওকে ছেড়ে দে, এরকম বলে বলে দিল্লির কাছ থেকে তোমাকে বাঁচিয়ে রেখেছে। মাথা নত আবার করেনি। शाबाश बेटा, बहुत बढ़िया। একজন বহুত শিক্ষিত এবং সমাজে বহু প্রতিষ্ঠিত সাংসদ, যিনি তার আবেগ এবং বিবেক দিয়ে সাধারণ মানুষের সেবা করে বেড়ান, তিনি সংসদে যানই না বলতে গেলে, তিনি তার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকেন। তো কেরিয়ার নিয়ে যদি তিনি ব্যস্ত থাকবেন, তিনি এত নাটক করে কেন সংসদের বাইরে দাঁড়িয়ে কান্না করে বলেছিলেন আমি আর রাজনীতি করতে চাই না? তারপর যখন তৃণমূল হাড্ডি দিল, সেই হাড্ডি খাওয়ার লোভে সে চলে গেল ঘাটালে দাঁড়াতে। যদিও তুই দাঁড়ালি, তাহলে তুই সংসদে যা, সংসদে গিয়ে 100 বার ওই কথাটা ওঠা যে ঘাটাল মাস্টার প্ল্যান করতেই হবে, না করলে হবে না, ঝামেলা বাঁধা দিয়ে কর। তা না করে তুমি বাবু যাচ্ছ 5% করে ওখানটায় অ্যাটেন্ডেন্স দিচ্ছ, তো কি হবে? এত বড় বড় ডায়লগ যে মারো। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার নাকি টাকা দেয় না, তুমি গিয়ে সেখানটায় তোমার কথা তুললে না তুমি টাকা পাবে? তুমি যদি ঘরে এসি তলায় বসে থাকো, তোমার ঘরে এসে টাকা দিয়ে যাবে? ওদের কি দায় পড়েছে? তোমার দায়, তুমি হচ্ছে সাংসদ, তুমি জনগণের প্রতিনিধি, তুমি গিয়ে বললে না ওরা টাকাটা দেবে? কি ধরনের মেন্টালিটির লোক মায়েরি? তোমাকে লোক ভোট দিয়েছে কি দেখে? ঘাটালবাসীকেও আমি বলি ভাই, যে কি জন্য একে ভোট দেয়, কিসের জন্য? যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। আর এ নাকি স্বপ্ন দেখছে যে দিদি প্রধানমন্ত্রী হলে নাকি ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তা না হলে হবে না। তো আমি একটা কথা বলি, ঘাটালবাসীকেই বলি, তো একে তাহলে কিসের জন্য ভোট দিচ্ছ? এই মালটা তাহলে বলছে যে এ যতদিন বেঁচে থাকবে ততদিন একে ভোট দিয়ে যাবে, দিদি তো আজীবন কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না। তা দেবের কথা হচ্ছে কি, তোমরা যতদিন মানে দেব যতদিন দাঁড়ানোর মতো পজিশনে আছে ততদিন পর্যন্ত ওকে ভোট দিয়ে যাও। এ চিটিংবাজের মোটামুটি একটা শেষ লেভেলে পৌঁছে গেছে। এদের চিটিংবাজি মানুষের সামনে যতবারই আসছে দেখছি মানুষ আরও ভরে ভরে ভোট দিচ্ছে, মানে যাবার সময় এত ভরে ভোট দিচ্ছে যে পরের বার যখন আসবে শূন্যতেই হয়তো পড়ে থাকবে। আরে পশ্চিমবঙ্গে এত কিছু হচ্ছে, ঘাটালবাসী, চন্দ্রকোনাবাসী এরা হচ্ছে জলের তলায় ভেসেই চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিজ্ঞ বিচি আছে তৃণমূলের, দেবাংশু কোথায়? দেবাংশু, ও দেবাংশু, তুই কোথায়? পুজোর শপিং এ যাচ্ছি। আচ্ছা, তুমি যাচ্ছ পুজোর শপিংয়ে? পুজো তো অনেক দেরি। এখানে যে ঘাটালবাসী জলের তলায় ঢুকে যাচ্ছে, ওদের যে নৌকা বানানোরও পর্যন্ত পয়সা নেই, কত কত মানুষ কষ্টে আছে, কত মানুষ খেতে পাচ্ছে না, তাদেরকে অন্তত খাবারটা পৌঁছাও। ভোট নিতে যাওয়ার সময় টিভিতে বসে ঠান্ডা ঘরে ডায়লগ মারার সময় তো সব বেরিয়ে পড়ো। এখন যে ঘাটালের মানুষ কষ্টে আছে, ওদের খাবার কি করে আসবে, পানীয় জল কোথা থেকে আসবে, কুইন্টাল কুইন্টাল জল যে ঢুকে পড়ছে, তোমরা যাচ্ছ শপিংয়ে, লজ্জা করে না? এতটুকু যদি লজ্জা থাকতো তাহলে তুমি তো এরকম কথা বলতে না। তুমি নাকি খুব ভালো মানুষ, যে তোমার মনটা নাকি পুরো উদার, তুমি নাকি 22 বছরের তরতাজা যুবক, তুমি যেখানটায় বিপদ হবে সেখানে গিয়ে আগে পৌঁছে যেতে পারবে। তোমার ডায়লগ তো আমরা অনেক দেখেছি। তুমি এখন কোথায় ঢুকে গেছো বাবা? তুমি যাচ্ছ পুজোর শপিং? আচ্ছা যাও, ঘুরে আসো। আসার সময় নৌকা করে আসবে, কারণ কলকাতার রাস্তাঘাটেরও নালা নালির কোনো ঠিক ঠিকানা নাই।
কার ভেতরে কখন ঢুকে যাবে তখন বুঝতেই পারবে না। ভারতীয় জনতা পার্টির শিক্ষক সভাপতি বাংলার যে উক্তিটা তিনি বলেছেন বাংলার আইন সম্বন্ধে, সেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত অপমানজনক। বাংলার আইনকে তিনি বলছেন সোনাগাছি যারা সেক্স ওয়ার্কার আছেন তার সঙ্গে তুলনা করেছেন। আপনাকে কে হক দিয়েছে, কে অধিকার দিয়েছে বাংলার সেক্স ওয়ার্কার্সদের কিংবা সোনাগাছি সেক্স ওয়ার্কার্সদের সম্বন্ধে এই রকম উক্তি, এই বক্তব্য রাখার কে অধিকার দিয়েছে আপনার? প্রতিদিন প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির আপনি সভাপতি, কোন সময় বলবেন বাংলার নারীরা জেহাদি, কোন সময় বলবেন আমাদের সেক্স ওয়ার্কার্সদের আপনি অপমান করবেন। আপনাকে কে অধিকার দিয়েছে? আর পশ্চিমবঙ্গের যে তৃণমূলের নেতারা দিনরাত আইন ভাঙছে, পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা দিনরাত পুলিশকে কোথায় চড় মেরে দিচ্ছে, মা বোনেদের গালি দিচ্ছে, পশ্চিমবঙ্গের যে নেতারা ফোন করে পর্যন্ত থানার আইসিকে গালি দিচ্ছে যে তোর মা বোন বউ এদের সাথে খারাপ ব্যবহার করব, সেগুলো মনে হচ্ছে আমাদের এই মাননীয়া তাকে দেখা যাচ্ছে না, তার চোখে মনে হচ্ছে একটুখানি ছানি পড়েছে, তো দূরের একটা কম দেখা যায়। সেটা কলকাতায় হয়েছে, তো সুকান্ত মজুমদার বলে ফেলেছেন। আর এদের দেখছি কোনো ভদ্র ঘরের মা বোনেদের থেকে বেশি এদের সেক্স ওয়ার্কারগুলোর প্রয়োজন, কারণ ওরা এদেরকে অনেক টাকা দেয়, তো আর পুলিশেরও সংসার চলে তাদের টাকাতে। তো আমি একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের যারা মা বোনেরা আছেন তাদের থেকে কি তোমাদের সোনাগাছির লোকেদের দাম অনেক বেশি? তৃণমূলের কালচার তো সেটাই বলে, কারণ উনি মুখে বলছেন না, তো তাদেরকে একটা ভালো কাজ দাও, তারা একটা ভালো কাজ করে ভালো মতো বাঁচতে পারুক। তোমাদের যদি মনে তাদেরকে নিয়ে এত সম্মান, এত যদি ভালোবাসা, তাদেরকে চাকরি দাও, তাদেরকে কোথাও কোনো ভালো কাজে লাগাও। যদি তোমাদের তাদেরকে নিয়ে এত ভাবনা, তাদের বাড়ি বাড়ি যাও, তাদেরকে বোঝাও যেগুলো করিস না, তোরা ব্যবসা কর, ভালো করে বাঁচ। তোমরা তাদেরও সাথ দিচ্ছ যে তোরা আরও খারাপ খারাপ কাজ কর, আগে একটা সংসার শেষ করে দে। তারপরেও আবার তুমি বলছো যে সুকান্ত মজুমদার বিজেপির লোক, এরা এরকম এরকম বলেছে। লজ্জা, ঘৃণা, ভয় কিছুই নেই। এতটা পরিমাণে ছোট লোকিয়ানা এরা চালু করেছে যে নিজেদেরকে পুরো সেই সোনাগাছিতেই এনে নামাচ্ছে, আর অন্য কোনো রাস্তা নেই এদের কাছে। আজকে কোনো পশ্চিমবঙ্গ দিবস নয়, এটা বিজেপির ওদের একটা অতৃপ্ত আত্মা। বিজেপি একটা ভালো কিছু দেখতে পারে না রাজ্যের। পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 1 বৈশাখ। এই আর একটা বিচি বাকি ছিল, দুটো বিচি আছে না, একটা বিচি হয়ে গেছে, আর একটা বিচি বাকি ছিল। এই বিচিটার কি বলছে আজকে পশ্চিমবঙ্গ দিবস নয়, তো আজকে কি দিবস তুমি বলো ভাই? ঘাটালবাসী তো পুরো ডুবে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কলকাতায় ওইখানটায় নালাগুলো সব জাম হয়ে গেছে, তৃণমূলের নেতাদের টাকা সব নালায় ভর্তি হয়ে আছে। তো আজকে কি দিবস তুমি বলো? আজকে বিশ্ব জলযোগ দিবস। তো তোমরা পশ্চিমবঙ্গ দিবস মানো না, তোমরা যোগ দিবস মানো না, তোমরা কিছুই মানো না। এটা কি পশ্চিমবঙ্গটাকে পুরো ভারতবর্ষের বাইরে? পুরো ভারতবর্ষ যেখানে যোগ দিবস পালন করছে, সেখানে তুমি পশ্চিমবঙ্গের লোক হয়ে বলছো আমরা যোগ দিবস মানি না? তোমরা কি মানো? 20 টাকার মদের পাউচ এনে ঘরে বসে একটুখানি আচার মুখে দিয়ে সেটা সেই দিবস মানো? তোমাদের মুখ্যমন্ত্রী তো সেটাই শিক্ষা দেয় তোমাদেরকে। তার আমলে তো মদের দাম কমেছে, মানুষের মদ খাওয়াও বেড়েছে। তোমাদের মুখ্যমন্ত্রীর যে শিক্ষা, তোমাদের মুখ্যমন্ত্রীর যে নৈতিকতা, এগুলো সব প্রমাণ পাচ্ছে বাবু। আমরা সব জানি, সব বুঝি। তুমিও কেন মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলো সেটাও আমরা বুঝি। সেটা বড় কথা নয়। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ যা যা করেছে পশ্চিমবঙ্গও তার সাথে গেছে। বর্তমান দিনে নাকি আমাদের ভারতবর্ষ যেটা করছে সেটা থেকে পশ্চিমবঙ্গ সবসময় দূরে চলে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি টার্গেটটা কি সেটা কিন্তু জানা যাচ্ছে না। তো 1 বৈশাখ হোক কি 25শে বৈশাখ হোক কি 40শে বৈশাখ হোক, সে যাই বৈশাখ হোক, মোটামুটি তো পশ্চিমবঙ্গ দিবস তোমাদেরকে কোনোদিন পালন করতে আমরা দেখিনি। সবসময় নাটক করো, ঈদের দিন, তারপর তোমার মহরমের দিন, বকরি ঈদের দিন, এগুলো নাটক আমরা দেখেছি। 1 বৈশাখের দিবস আমরা কখনো দেখিনি। তোমরা যে এসো হে বৈশাখ সেটা আরম্ভ করে দাও, কিন্তু পশ্চিমবঙ্গ দিবসটা কবে পালন করেছো সেটা আমাদের দেখা হয়নি। তো তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।